আমি অনেক জিন ভয় পাই। হ্যাঁ, আমার এটা আমি দেখছিও, আমি দেখি, প্রায় দেখি, আবার অনেক কিছু আগে থেকে বুঝে ফেলতে পারি। তো এর জন্য আমাকে একজন হুজুর বলছে যে তুমি যখনই ঘুমাবা তুমি অবশ্যই 3 কুল আর ফাতিহা পড়ে ঘুমাবা। আমার সাথে এরকম অনেক অ্যাক্টিভিটি হয়েছে সুপার ন্যাচারাল। তো আমার অনেক লম্বা লম্বা চুল ছিল, আমি ছাদে যেয়ে বসে থাকতাম। হ্যাঁ, ভোর 5টায় ওখান থেকে তোমাকে জিনে ধরছে। সত্যি কথা বলতে ভাই, আমাকে বাঁচাইছে এই সূরা ফাতিহা আর 3 কুল। মেয়ে যেহেতু বড় হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে মেয়ের বিয়ে দিবার, শাশুড়ি হয়ে যাবে, এখন তো এই কোনো প্রিপারেশন নিচ্ছ নাকি শাশুড়ি হওয়ার মানসিক প্রিপারেশন? অবশ্যই। আমি যেটা চিন্তা করি, আমি যেটা ভাবি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত। প্রিয় দর্শক, আজকে আমাকে দেখে একটু রকিং রকিং মনে হচ্ছে না? একটু ড্রেসের মধ্যে একটা ভিন্নতা আছে না? হ্যাঁ দর্শক, আজকে আমি এমন মানুষের সাথে আড্ডা দিব যিনি সবসময় অন্যরকম পোশাক পরতে পছন্দ করেন, তার পোশাকের মধ্যে অন্যরকম একটা ব্যাপার থাকে। তাই তার সাথে পাল্লা দেওয়ার জন্য আমি আজকে একটু এইভাবে সেজে এসেছি। আজকে আমি কার সাথে আড্ডা দিব সেটি এখনই রিভিল করবো না, আমি তাকে সরাসরি মঞ্চে ডেকে নিচ্ছি, আপনারা দেখে তাকে চিনে নেবেন। প্লিজ কাম। আজকে কিন্তু আমি এরকম কোনো ক্রেজি পোশাক পরি নাই, আজকে আমি নরমাল ভাবেই আসছি। বাট সুন্দর লাগছে। সিট ডাউন। ওয়েলকাম টু আনন্দ আড্ডা। থ্যাংক ইউ সো মাচ। ব্যস্ততা কেমন এই মুহূর্তে? ব্যস্ততা এখন একটু কম, বিকজ সামনে শীত হবে, তখন মানুষ বিয়ে করবে, ওয়েডিং সিজন আসবে, তখন আমাদের কাজ বাড়বে। আচ্ছা, আমি একটু সম্বোধন নিয়ে একটু কনফিউশনে আছি, কারণ তোমার সাথে আমার পরিচয় অনেক দিনের, আমরা তুমি বলে সম্বোধন করি কিন্তু। ওকে, ঠিক আছে। তাহলে তুমি কি ওয়েট করছো মানুষের বিয়ের জন্য? হ্যাঁ, যে কখন মানুষরা বিয়ে করবে, কখন আমি দাওয়াত পাবো ওদের বিয়েতে বাজানোর জন্য। ওকে, যেহেতু বাজানোর প্রসঙ্গটা এলো, আমি একটু জানতে চাই আসলে তোমার একটু ছোট করে বেড়ে ওঠাটা, সম্ভবত তুমি মুন্সিগঞ্জে তোমার হোম টাউন। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, লাইক আমার দাদার বাড়ি মুন্সিগঞ্জ ডহুরি, বাট আমি বড় হয়েছি ক্যান্টনমেন্টে, গুলশানে। আমি লেক ভিউ ক্লিনিকে হয়েছি। ক্যান্টনমেন্টে? কিন্তু তোমার বাবা কি আর্মিতে ছিলেন? না, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য ক্যান্টনমেন্ট বোর্ড মেম্বার। ওকে, তো তোমার এই ডিজে প্রফেশনে আসার পেছনে আসলে কারণটা কি? মানে এই প্রফেশনটা চুজ করার পেছনে কারণ কি? এটা তো আমি পার্ট টাইম জব হিসেবে বিদেশে যখন লেখাপড়া করতে যাব, তখন তো সবাই একটা পার্ট টাইম জব করে, ওটার জন্য আমি শিখছিলাম যে আমি এখানে যে ওই বিভিন্ন জায়গায় মানে অড জব না করে আমি বেটার একটা মিউজিশিয়ানের মতো গান বাজাবো, সবাই নাচবে, সারাদিন বইয়ের মধ্যে পড়ে থাকবো, রাত হইলেই সব গান টান নিয়ে পড়ে থাকবো, এরকম প্ল্যান ছিল। পরে এখন দেখতেছি যে না, বাংলাদেশে এটা একদম নতুন একটা জিনিস ছিল 2006-07 ওই সময়। তখন আমি ভাবলাম যে, তখন দেখি বাংলাদেশে আর কোনো মেয়ে ডিজে নাই, তখন আমি ভাবলাম জোস, তাইলে আমি এই কাজটা করি। তুমি যখন প্রথম ফ্যামিলিকে যখন ডিজে হওয়ার কথা বললে, কিংবা হচ্ছে এই প্রফেশনে আসবে, বা তারা যখন জানতে পারলে তুমি এরকম কিছু করছো, তখন তারা কিভাবে নিয়েছিল? তখন ইট ওয়াজ ফাইন, বিকজ তারা তো জানে যে আমি লেখাপড়া করতে যাচ্ছি, ওখানে আমি একটা কাজ করবো, এটার জন্য আমি এটা শিখতেছি। ইট ওয়াজ ওকে, যে ঠিক আছে, হ্যাঁ শিখো, ভালো, তুমি লেখাপড়া করতে যাবো ওইখানে, ভালো তুমি নিজে আর্ন করবা এই কাজটা করে, এটা তো আরো ভালো না ফ্যামিলির জন্য? আমি নিজে আর্ন করে নিজের পড়ালেখা করবো। তুমি গিয়েছিলে পরে বিদেশে? পরে আর বিদেশে কিভাবে যাওয়া হবে, শো করতে করতে পাগল হয়ে গেছি আমি। আচ্ছা, আর আমার পড়ালেখাও কন্টিনিউ করা হয় নাই, আর বাইরেও যাওয়া হয় নাই পড়তে। আচ্ছা, এই মুহূর্তে আসলে বাংলাদেশের ডিজে প্রফেশনটা কোন অবস্থায় আছে? এই মুহূর্তে বাংলাদেশের ডিজে প্রফেশনটা অনেক ভালো একটা জায়গায় আছে, বিকজ একটা সময় বাংলাদেশিরা যে এত ভালো ডিজে করে এটা পৃথিবীর মানুষ খুব কম জানতো। এখন বাংলাদেশি ছেলে মেয়েরা বিদেশে যে রিপ্রেজেন্ট করতেছে, আগে যেমন আমি যখন আসছি আমার একটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশের হয়ে বিদেশে যায় বাজাবো, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব। তখন আমি বিদেশে শো টো করছি, এটা নিয়ে অনেক বাজ ক্রিয়েট হয়েছে। এখন অনেক ছেলে মেয়ে করতেছে এটা, হ্যাঁ, এন্ড ইনফ্যাক্ট ওরা খুব ভালো ভালো প্ল্যাটফর্মে, যেটা মানে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ প্ল্যাটফর্ম, সেই সব জায়গায় ওরা কাজ করতেছে। সো দ্যাটস, আই মিন, দ্যাট ইজ অ্যামেজিং ফর আওয়ার কান্ট্রি। তোমার পোশাক আশাক একটু ভিন্নতা থাকে সবসময় দেখি, এটা কি আসলে ডিজে যারা হয় তাদের পোশাক আশাক একটু এরকম রাখতে হয়, নাকি তুমি নিজে থেকেই ইচ্ছে করে? এটা আমি নিজের থেকে করি। আমি হঠাৎ ওই দেখা যায় যে আমার যখন মেন্টাল স্টেট যেরকম থাকে, তখন আমি সেরকম একটা ড্রেস আপ করি। কিছুদিন আগে আমি শাড়ি পরে চলে গেছি একটা অনুষ্ঠানে। সাদা শাড়ি ছিল না? আচ্ছা, ওকে, সাদা শাড়ি পরেছিলাম পূজাতে। ওকে, তুমি আজকে যে পোশাকটা পরেছো এটা নিয়ে একটু জানতে চাই, আসলে কি মানে এই পোশাকের কনসেপ্টটা তুমি কোথা থেকে নিয়েছো? আরে এটা নরমাল একটা, এটার কোনো কনসেপ্ট লাগে না, এটা একটা জায়গায় দেখছি পছন্দ হয়েছে।
আচ্ছা আমরা আমরা না পড়তে মন চাইছে পড়ছি। আমরা দেখি অনেক সেলিব্রিটিরা বলে আমি মালয়েশিয়ায় শপিং করি, আমি দুবাইতে শপিং করি, আমি লন্ডনে শপিং করি, তুমি কোথায় শপিং করো? আমার জন্মের পরের থেকে আমার বাপ মা আমাকে এত বিদেশি কাপড় পরাইছে, এর জন্য এখন আমি বাংলাদেশের ফুটপাতের কাপড় পরেই কমফোর্টেবল ফিল করি। যারা হয়তো সারা জীবন এগুলি পায় নাই, তারা এগুলি বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। নিউ মার্কেটে কখনো শপিং করেছো? ও ইয়েস, আই লাভ আমার দেশের শপিং, আই লাভ স্ট্রিট শপিং। আমি পৃথিবীর যেই দেশেই যাই, আমি সেই দেশে আগে স্ট্রিট শপিং গুলাতে আমি করি, ওই দেশের যে ওখানে ওদের স্ট্রিট শপিং কেমন, দ্যাট ইজ হোয়াট আই লাইক। হ্যাঁ, বিকজ লুই ভিটন, ডিও এগুলা পরাই যায়, বাট আমার কাছে ভাল লাগে খুব যেগুলা একদম ক্যাজুয়াল ওয়্যার, এগুলো আমার কাছে বেশি ভাল লাগে। একটু তোমার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই আসলে। কয়েকদিন আগে তোমার সাথে আমার কথা হচ্ছিল, তখন তুমি বলছিলে যে তোমার মেয়ে বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, সম্ভবত তার বয়স এখন 10 বছর। হ্যাঁ, ইয়েস। তো একটু তার সম্পর্কে জানতে চাই। লেখাপড়া করে, তারপরে এখন আর্ট নিয়ে একটু লেখাপড়া করতেছে। ওর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে আমি আর্ট দিলাম, বিকজ শি ইজ আ ভেরি গুড আর্টিস্ট। আই মিন পেইন্টিং করে খুব ভালো, ড্রয়িং করে খুব ভালো। হ্যাঁ, এটা আমি জানি না ও কিভাবে ও এটা পাইছে, বাট আমার বাসার যত দেয়াল সবগুলা কালার করা, আর ও সারাক্ষণ এভরিডে কালার দিয়ে পুরো বাসা নষ্ট করবে, অ্যান্ড আই লেট হার ডু দ্যাট। আমি ইচ্ছা করে নষ্ট করে আবার কালার আইনা দেই, দেয়াল নষ্ট করে আরো কালার আইনা দেই, তুমি সব নষ্ট করে ফেলো, তাও তুমি শিখো। সো এটাতে কি হয়েছে, ও কিন্তু খুব ভালোভাবে শিখে গেছে আর্টটা। সো ও এখন এই ড্রয়িং করতে পছন্দ করে। ও ইভেন শি গট সাম সার্টিফিকেট ওর স্কুল থেকে যে খুব ভালো আঁকতেছে। তো এই তো বাচ্চারা বড় হয় এক একটা প্রতিভা নিয়ে, এই যার মধ্যে যেই প্রতিভা সেটা বিকাশ করতে দেওয়া উচিত। তোমার মেয়ের সাথে তোমার সম্পর্ক কেমন? সম্পর্ক জোস, আই হাই, ও তো সেই মা মা জানো তোমার কথাই ও বলছে, মা মা জানো তোমাকে ও চিনছে এ চিনছে। I'm like, wow, that's great. And her whole circle, they love me. Wherever she's going to the school or coaching or her extra classes, her classmates, everybody wants to party. All the teachers, all the students. I mean, okay. তখন আমি ভাবি যে ঠিক আছে, আমার মেয়ের জন্য এখন সবার বাচ্চাদের একটা পার্টি অর্গানাইজ করতে হবে। তুমি তো তাহলে মানে মেয়ে যেহেতু বড় হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে মেয়ের বিয়ে দিবার, শাশুড়ি হয়ে যাবে, এখন তো এই কোনো প্রিপারেশন নিচ্ছ নাকি শাশুড়ি হওয়ার মানসিক প্রিপারেশন? অবশ্যই। আমি যেটা চিন্তা করি, আমি যেটা ভাবি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত। কত বছর বয়সে? পাত্র পেলে। কেন কেন এটা কেন? যেটা লিগালি যেটা হয় সেটা ইটস বেটার ফর দ্য গার্লস। বাংলাদেশে ওরা প্রোটেক্টেড থাকে। হ্যাঁ, দ্যাটস গুড। আই মিন, যত যাই বলো, আমাদের কিন্তু ওই নানি দাদিদের পুরানো দিনের বেশ কিছু মানে সাবজেক্ট বলো বা নানি দাদিদের তারা যা করে আসছে, হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু আসলে এখনো কাজে লাগে। তো তারা যেমন ছোটকালে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তারা একজনকে নিয়েই থাকছে। আমার কাছে কেন জানি মনে হয় ছোটকালে যদি বিয়ে হয়ে যায় তাহলে হয়তো বিয়ে অনেকদিন টিকে, এটা আমার কাছে মনে হয়। তুমি তো বোধহয় একটু আর্লি বিয়ে করেছো, রাইট? Early, but I was married when I was 25. Yeah, that time I was 25. আমি একটু তোমার বিয়ের গল্পটা একটু জানতে চাই। যতদূর আমি শুনেছি বা জানি, আমি জানি, কিন্তু আমি একটু জানতে চাই সেটা হচ্ছে যে তুমি বোধহয় 3 মাসের পরিচয় তাকে বিয়ে করেছিলে, হুট করে হচ্ছে ফোন দিয়ে তাকে বলছো আমাদেরকে শোনাবো নতুন বিয়ের কথা যেটা সামনে হইতে যাচ্ছে। ওকে, পুরানো কথা বলে লাভ নাই। আচ্ছা, নতুন বিয়ে সম্পর্কে জানতে চাই। এই মুহূর্তে তুমি যেটা হবে সামনে সেটা আবার ইন্টারভিউতে এসে তখন বলবো। আচ্ছা, ওকে, তোমার ভক্তরা আছে বা তোমার যারা অডিয়েন্স আছে তারা জানতে চায় তোমার রিলেশনশিপ স্ট্যাটাস এই মুহূর্তে। আমি এখন I'm committed and I am in love and it feels great. এই তো, that's it. একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আসলে থাকে না, এখন কিন্তু অনেক ধরনের ফ্যাসিনেশন থাকে মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে। কেউ হচ্ছে বয়সের সিনিয়র কারোর সাথে, বয়সের অনেক সিনিয়র কারোর সাথে প্রেম করতে চায় বা ডেট করতে চায়। কেউ হচ্ছে সমবয়সীদের পছন্দ করে, কেউ হচ্ছে জুনিয়র পছন্দ করে। তোমার কেমন ছেলে পছন্দ? সত্যি কথা বলতে, ফ্যাসিনেশন যদি তুমি বলো, ফ্যাসিনেশনের কিন্তু কোনো শেষ নাই। তুমি একটা গাছকেও ভালোবাসতে পারো, গাছের বয়স তো দেখে কোনো লাভ নাই। গাছ কি মানুষ নাকি গাছ, এটা দেখেও লাভ নাই। আই ক্যান ইভেন ফল ইন লাভ উইথ দিস চেয়ার। হ্যাঁ, এখন পৃথিবী এমন জায়গায় হয়ে গেছে যে মানুষ
একটা গাছকে বিয়ে করতে পারে, আমি চাইলে আমি একটা চেয়ারকেও বিয়ে করতে পারি, আমি মনে করবো এই চেয়ারটাই আমার বয়ফ্রেন্ড। তাই বলে তুমি চেয়ারকে বিয়ে করছো না? সো ফ্যাসিনেশনের কথা বলতে গেলে ফ্যাসিনেশনের অনেক পাগলামির ব্যাপার থাকে। তুমি আমাকে একদম সরাসরি বলো, তুমি তো সরাসরি বলবো। আচ্ছা তুমি এই মুহূর্তে যার সাথে কমিটেড, তুমি এই মুহূর্তে যার সাথে কমিটেড সে তোমার থেকে সিনিয়র না সমবয়সী না জুনিয়র? সে একটা মানুষ, এটাই অনেক বেশি। সে যে চেয়ার না, সে যে গাছ না, এটাই অনেক বেশি। তার মানে আমি যতদূর শুনেছি যে সে তোমার থেকে জুনিয়র, রাইট? এগুলো তো আমি সব আমার যদি বিয়ে হয় তখন বলবো। ওকে ফাইন। আচ্ছা একটা ব্যাপার হচ্ছে যে অবসর সময়টা যখন তুমি মানে তোমার শো থাকে না, বিশেষ করে যখন অফ সিজন যখন থাকে, তখন আসলে কি করো, কিভাবে কাটে তোমার সময়? অফ সিজন থাকলে আমি বাসা গুছাই, রান্না বান্না করি। রান্না বান্না এভরিডে করতে হয়, নাহলে আমার মেয়ে খাবার খেতে চায় না, বুয়ার হাতের রান্না পছন্দ করে না, সো আমার এভরিডেই রান্না করতে হয়। সো যখন অফ সিজন থাকে তখন আমি স্পেশাল জিনিসপত্র রান্না করি, এক্সপেরিমেন্ট করি। আজকে রান্না করব চাইনিজ একটা, কালকে রান্না করব মরক্কান একটা, পরশুদিন রান্না করব অ্যারাবিক একটা, তারপরের দিন থাই ফুড, তারপর একটা পাহাড়ি ফুড। এক এক দিন আমার খুব ভালো লাগে এক একটা রান্না করতে। শুনেছি তুমি নাকি অবসর সময় মানে ধর্মকর্ম কিংবা ইবাদত করতে খুব বেশি পছন্দ করো, এরকম কিছু? অবশ্যই, সেটা আমি এভরি সিঙ্গেল ডে। আমার একটা খুবই বাজে একটা অভ্যাস আছে যে আমি অনেক জিন ভয় পাই। হ্যাঁ, আমার এটা আমি যে দেখছিও। হ্যাঁ, আমি এখন তো পুরো ভূতে ফেম হয়ে যাবে এটা। আমার সাথে এরকম অনেক অ্যাক্টিভিটি হইছে সুপার ন্যাচারাল। আমি ছোট কাল থেকেই আমি কি করতাম, আমার অনেক লম্বা লম্বা চুল ছিল, আমি ছাদে যেয়ে বসে থাকতাম। হ্যাঁ, ভোর 5টায় ছাদে গিয়ে বসে আছি। যখন আমার ধরো যে 14 বছর 13 বছর এরকম সময়, হ্যাঁ, মাগরিবের আজান দিতেছে 5টা 6টা, আমার লম্বা লম্বা চুল, এই সময় আমি ছাদে যেয়ে বসে থাকতাম। ওইখান থেকে হয়তো কিছু একটা হয়েছে, বাট আমি এরকম আমি দেখি, প্রায় দেখি, আবার অনেক কিছু আগে থেকে বুঝে ফেলতে পারি। তো এর জন্য আমাকে একজন হুজুর বলছে যে তুমি যখনই ঘুমাবা তুমি অবশ্যই 3 কুল আর ফাতিহা করে ঘুমাবা। তা আমি যতদিন বেঁচে আছি, আমি হুশে থাকি বেহুশে থাকি, আমি এইটা পড়া ছাড়া আমি কখনো আমি ঘুমাইতে পারি না। আর আমি লাইট বন্ধ করে কোনোদিন ঘুমাইতে পারি না, কখনো না। আমি লাইট জ্বালাই ঘুমাই। আমরা কি চেষ্টা করব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার? নামাজটা তো পড়া হয় না, বাট আমার যে সূরা যেটা আমাকে বলে দিছে যে এটা পড়লে আমি সেফ থাকবো, আমি ওইটা অলওয়েজই পড়তে হবে। আর আমি যখনই না পড়ি তখনই আমি দেখি যে কিছু একটা আমি দেখে ফেলি, আমার আরো ভয় বেড়ে যায়। আর ওটা আমি পড়লে অলওয়েজ আমি সেফ থাকি। যেমন আমার অনেক শোজে যাইতে হয়, হ্যাঁ, ঢাকার বাইরে, এইখানে ওইখানে। আমার অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক, হ্যাঁ, যে কোনো একটা জায়গায় এখন রোডের যে অবস্থা, তখন আমি চেষ্টা করি যে যতক্ষণ আমি জার্নিতে আসি, জার্নির সূরা, তারপরে এই যে সত্যি কথা বলতে ভাই আমাকে বাঁচাইছে এই সূরা ফাতিহা আর 3 কুল, সব কিছু থেকে। অলওয়েজ এটা কেউ মানে সব আমার মুখ থেকে এই কথাগুলা শুনতে হয়তো অনেকের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট এগুলো আমরা তো ক্যামেরার সামনে বলে লাভ নাই। আমি যখন রাতে ঘুমাইতে যাই তখন তো আমার সামনে ক্যামেরা থাকে না, তখন আমার সামনে স্টেজও থাকে না, কিছুই থাকে না, তখন আমি শুধু থাকি আমার সাথে, তাই না? ওই সময়টা শুধু আমার জন্য, আর ওই সময়টা আমি আমার সৃষ্টিকর্তাকে আমার মতো দেওয়ার চেষ্টা করি। সোনিকা, অনেকেই বলে যারা ডিজে প্রফেশনে আছে তাদের অনেক উল্টাপাল্টা লাইফ থাকে, তারা অনেক পার্টি করে বেড়ায়, অনেক ঘুরে বেড়ায়। সো মানে আবার এগুলো করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যে অনেকে যেতে হবে, পড়তে হয়। সো তুমি এখন পর্যন্ত আসলে কি ধরনের হ্যারাসমেন্টের মধ্যে পড়েছো? এখন হ্যারাসমেন্টে পড়ি নাই আমি, আমার জন্য তো এটা জব, একটা অফিস, আমার জন্য এটা ওরকম বড় কিছুই না। হ্যাঁ, অন্য মানুষের জন্য যারা জীবনেও পার্টিতে যায় নাই, ওদের জন্য ওয়াও এটা জানি কি একটা জিনিস। আর আমার জন্য ভাই 9 to 5 আপনারা যেমন চাকরি করেন, আমার জন্য এটা চাকরি, আমার জন্য এটা ডাইল ভাত। মানে থাকে না এরকম যে অনেক সময় দেখা গেছে যে অনেক ধরনের, ধরো তোমাকে শোজের কথা বলছে বা শোয়ের কথা বলছে, কিন্তু সেই সাথে কোনো একটা কিছু এক্সট্রা যোগ করে দিচ্ছে, কিংবা ধরো হচ্ছে তোমাকে একটা ব্যাড প্রপোজ করছে। না, কেউ এইসব কথা বলার সাহসও পায় না, আর কেউ যদি ওই সুরে কোনো কথাও বলতে যায়, আমি সাথে সাথে আই টার্ন অফ মাই ফোন। আমার কাছে এইসবের কোনো চান্স। আর এখন তো আমার বয়ফ্রেন্ড আছে 3 বছর ধরে, আমার ফোন থেকে ফেসবুক থেকে শুরু করে সব ওই চালায়। এখনো তো দেখতেছো যে সেটে বসে আছে। সো আমি বাথরুমেও একা যাইতে পারি না।
মানে সেখানেও তার নজরদারি থাকে এরকম। হ্যাঁ, সো কোনো ধরনের কোনো কিছুর কোনো চান্স নাই। তার মানে তুমি তোমার রিলেশনশিপ লাইফে মানে হ্যাপি? এক্সট্রিমলি হ্যাপি, আলহামদুলিল্লাহ। এগুলি বললেই নজর লাগে, আমি বলতে চাই না এগুলা। মানুষের নজর লেগে যায়, একটা ছবি ফেসবুকে পোস্ট করলে নজর লেগে যায় সাথে সাথে। মানে তোমার প্রতি কি এরকম মানুষের কোন নজর আছে নাকি যে নজর লেগে যায় বারবার? না, কুনজর কেন থাকবে, সুনজর লাগতে পারে। তুমি Okay. এত নেগেটিভ নেগেটিভ প্রশ্ন করতেছো কেন? ভালো কথা বলতে পারো না? আচ্ছা ভালো কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা ভালো তুমি কথা তুমি বলো। তুমি যে অ্যাকসেন্টে কথা বলো, যে টোনে কথা বলো, এটা আসলে কোন কোন অঞ্চলের এটা ভাষা? বিক্রমপুরা। আচ্ছা তুমি তো এত এত ধরো হচ্ছে দেশ বিদেশ ঘুরে বেড়াও, সেই জায়গা থেকে আসলে শেকড়টাকে ধরে রেখেছো বা নিজের ভাষায় কথা অফ বলছো। কোর্স, আমি একটা বিদেশির সাথে কথা বললে আমার আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট তখন যেটা ইউজ করার দরকার সেটা করব। বাট আমি যখন কমফোর্টেবল আমার দেশের মানুষের সাথে, আমার মানুষের সাথে, আমি আমার মতো কথা বলবো। খাইছি, গেছি, করছি, আবার কি করেছি, হ্যাঁ বলেছি, এরকম এত কথা বলতে পারি না আমি। অসহ্য লাগে। আচ্ছা তোমার হচ্ছে থাকে না যারা যখন খুব পরিচিত হয়ে যায় কিংবা ধরো হচ্ছে জনপ্রিয়তা পেয়ে যায়, তখন টার্গেট থাকে নাটকে অভিনয় করে, একজন সিনেমায় অভিনয় করে। আমার তো এগুলি আমি তো দেখছি করে, অনেক কষ্ট ভাই। সেই সকালে যাইতে হয় শুটিং এ, সারা রাত শুটিং করতে হয়। আমার বাচ্চা বলবো কে ভাই তাইলে? সিনেমায় সিনেমায় মানে কমার্শিয়াল সিনেমায় অভিনয় করার কোনো অফার তো নিশ্চয়ই পেয়েছো? অনেক অফার পাইছি, বাট ওই যে আমার মেয়েটাকে তো আমার একাই দেখতে হয়। ও আর একটু বড় হইলে তখন হয়তো আমি যদি ততদিন একটু জোয়ান থাকি, তখন হয়তো আমি নায়িকা হব। ততদিনে কি জন থাকবা মনে হচ্ছে? আমি জানি না, চেষ্টা করব। আমি আবার একটু এখন ওই হার্বাল জিনিসপত্র, ওই মশলা টশলা কি কি খায়, ওগুলি একটু খাইয়াটা যতদিন টিকি। ওকে। অনেকেই ধরো হচ্ছে অনেক ইন্টারভিউতে জিজ্ঞাসা করে আপনার ইনকাম কত, আমি সেটা জিজ্ঞাসা করতে চাচ্ছি না। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে এই যে প্রফেশনটা, তুমি যে প্রফেশনে আছো, এখানে আসলে থেকে সার্ভাইভ করা যায় কিনা, কিংবা খুব ভালোভাবে লাইফ লিড খুব করা যায় কিনা? ভালোভাবে লাইফ লিড করা যায়। আমার মতো উল্টাপাল্টা খরচ না করলে ভাই জায়গা জমি বাড়ি গাড়ি নিয়ে রাজ রাজ সিংহাসনে থাকা যায়। ধরো মানে অন এভারেজ একটা সিজন, মানে যখন তখন তোমাদের সিজন থাকে, শীতকালটা হচ্ছে তোমাদের সিজন। তো এই সিজন আসলে একজন মানে পরিচিত ডিজে কিংবা যারা হচ্ছে নিয়মিত কাজ করে, হ্যাঁ। তাদের মান্থলি ইনকাম কত থাকতে পারে মানে এভারেজ? এভারেজে 2-3 লাখ টাকা তো থাকে, খুব কমই বললাম, মানে একদম কম। সিজনে, একটা সিজনে একটা সিজন তো অনেক কম হয়ে গেল না? এভারেজ যারা নরমালি কাজ করতেছে ওরা এরকম 2-3 লাখ টাকা তাদের যে পোশাক আশাক, তাদের যে মেইনটেনেন্স, এটা কি সম্ভব হয়? কেন হবে না? ইটস ফাইন, আই থিংক ইটস অ্যাবসলিউটলি ওকে। আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে এসেছি, ইয়া, তার আগে আমি একটু একটা বিষয় একটু তোমার কাছ থেকে শুনে নিব। সেটা হচ্ছে যে তুমি গানও করেছো, তোমার একটা মিউজিক ভিডিও ছিল। হ্যাঁ। আমি একটু তোমার কণ্ঠে খালি গলায় গান শুনতে চাই। ও মাই গড, আমার গলাটা আজকে না ভালো নাই। না এইটা বললে হবে না, পার পাওয়া যাবে না, সব অনেক কিছু ছাড় দিয়েছে তোমাকে। গান কোনটা? তোমার যেটা ভালো লাগে, নিজের গান হোক অন্যের গান হোক। আমি তো নিজের গানও গাই না, আই ডোন্ট নো। কিছুদিন আগে আমি একটা গান নিয়ে করছিলাম, বের করলাম, ওটার নাম ছিল কল্ড ইট আ স্টপ। হ্যাঁ, ওইটা কেউ শুনেই নাই ঠিক মতো। ওইটা একটু গাইতে পারি। হ্যাঁ, I knew I'll make you mine the moment I saw you passing by. Called you, we got in touch. Dopamine hit so hard, gone crazy so much. You didn't wanna do, but I was on the mood. তারপর আর মনে নাই। ভালো ছিল আমি আসলে। লিরিক গুলো উল্টা পাল্টা করে না, ভালো ছিল এবং মানে তোমার গানের গলা কিন্তু অসাধারণ। আমি একটু বাংলা গান শুনতে চাই তোমার কাছে। বাংলা গান আর এখন কি বাংলার পরে বলবো এবার একটা হিন্দি গান গান। না আচ্ছা, বাংলা বাংলা পর্যন্ত ঠিক আছে। না আর গান গাবো না, বসে এসে করছো, অন্য শোর জন্য রাখো গানটা। একদম শেষ দিকে চলে আসছি, যাওয়ার আগে তোমার যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? ভক্তদের আর কি বলবো, আমি বলবো যে আপনারা যতদিন আমাকে দেখতে চাবেন না আমি ডিজে করতেছি, ততদিন আপনাদের সামনে ডিজে করব। এই তো, যখন দেখতে চাবেন না যে আমি ডিজে করতেছি, তাও ডিজে করব।
That's all. সনিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you, my pleasure. I had great fun. থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় মুখ, আমাদের একজন প্রিয় ডিস্ক জকি, যার সাথে হচ্ছে আমরা অনেক কথা শেয়ার করলাম, তার অনেক কিছু আমরা জানার চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।